ই-বিজনেস মার্কেট অ্যান্ড মডেলস। ই-বিজনেস মার্কেট অ্যান্ড মডেলস এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ আপনারা যখন ই-বিজনেস সম্পর্কে ধারণা পেয়েছেন তখন অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে ই-বিজনেস মার্কেটটা কি। আসলে ট্র্যাডিশনাল মার্কেট সম্পর্কে তো আপনারা ভালো করেই জানেন। ট্র্যাডিশনাল মার্কেট কি? যেখানে কিছু কম্বিনেশন অফ পটেনশিয়াল বায়ার অ্যান্ড সেলার, যেখানে কিছু বায়ার থাকে কিছু সেলার থাকে, তাদের মিলেমিশে একটা বাজার তৈরি হয় বা একটা মার্কেট তৈরি হয়। এখন ই-বিজনেস মার্কেটটা তাহলে কি? ই-বিজনেস মার্কেট এবং ট্র্যাডিশনাল মার্কেটের মধ্যে কোনো তফাৎ নেই, একটা জায়গাতে শুধু তফাৎ, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটে আমরা ট্র্যাডিশনালি ক্রয় বিক্রয় করি, আর ই-বিজনেস মার্কেটে কি হয়, ওই পটেনশিয়াল বায়ার আর সেলার তারা হচ্ছে ই-কমার্স টেকনোলজি ইউজ করে তাদের কমার্সটা করে থাকে। ঠিক আছে, তাদের এই যে তাদের কেনা বেচা যাই বলেন সকল কিছুর সাথে কি রিলেটেড থাকে? ই-কমার্স টেকনোলজি রিলেটেড থাকে। তারা টেকনোলজিকে ইউজ করে, ই-কমার্সকে ব্যবহার করে তাদের একদম প্রোডাক্ট উৎপাদন করা থেকে শুরু করে সেল করা পর্যন্ত যে কাজগুলো, প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনের যে কাজগুলো, প্রত্যেকটা কাজ, ইভেন পেমেন্ট, সকল কিছু কিভাবে করে থাকে? ইলেকট্রনিক টেকনোলজি ব্যবহার করে করে থাকে, ই-কমার্স টেকনোলজি ব্যবহার করে করে থাকে। দেখেন, মার্কেট পার্টিসিপেটস ইন ই-বিজনেস, আপনারা বুঝলেন যে ই মার্কেট কাকে বলে। ঠিক আছে, ই মার্কেট কাকে বলে? দেখেন, আচ্ছা, the world is changing constantly and has reached a level where every stage is challenging its own way. Physical presence in any business has its limitations and incurs huge capital for land, labor, human, attractive in mind, sharing business. দেখেন, নরমালি আপনারা যদি ট্র্যাডিশনাল মার্কেট চিন্তা করেন, সেখানে একটা হিউজ অ্যামাউন্টের ক্যাপিটাল দরকার হয়, ল্যান্ড দরকার হয়, রিসোর্স দরকার হয়, ইলেকট্রিসিটি দরকার হয়। আর ভার্চুয়াল ওয়ার্ল্ডটা কিরকম? এখানে আপনি মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, অ্যাটাচ করার জন্য আপনার কি কি দরকার? একটা ক্লিক দরকার। কি দরকার? একটা ক্লিক। জাস্ট একটা ক্লিক করে আপনি কিন্তু আপনার কেনা বেচা সেরে ফেলতে পারছেন, পেমেন্ট কমপ্লিট করে ফেলতে পারছেন, অর্ডার দিতে পারছেন, ডেলিভারি প্রসেস আপনি মেনটেন করতে পারছেন। এবং এখানে হচ্ছে যদি ধরেন যেখানে কি কি পক্ষ জড়িত থাকে, এখানে আপনার কাস্টমার থাকতে পারে, এখানে আপনার হচ্ছে সাপ্লায়ার থাকতে পারে, এখানে ডেলিভারি ম্যান থাকতে পারে, পেমেন্ট অপশনের যে পক্ষটা সেটা থাকতে পারে, বিভিন্ন ধরনের পক্ষ কিন্তু এখানে জড়িত। এবারে দেখেন, এই পার্টিসিপেন্টের মধ্যে তিনটা পার্টিসিপেন্ট আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ই-বিজনেস মার্কেটের মধ্যে আপনার তিনটা পার্টিসিপেন্ট কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? প্রথম পার্টিসিপেন্ট কি? বিজনেস। প্রথম পার্টিসিপেন্ট কে? বিজনেস। সেকেন্ড ওয়ান ইজ কনজিউমার, থার্ড ওয়ান ইজ অ্যাডমিনিস্ট্রেশন। দেখেন, আপনি যদি বিজনেস চিন্তা করেন, আপনি যদি বিজনেসকে চিন্তা করেন, আপনি যখন ই-বিজনেস মার্কেটে ঢুকবেন বা ই-কমার্স মার্কেটে ঢুকবেন, এট ফার্স্ট আপনার একটা বিজনেস আইডিয়া লাগবে। এট ফার্স্ট কি লাগবে? আপনার একটা বিজনেস আইডিয়া লাগবে, বিজনেস কনসেপ্ট লাগবে, যে কনসেপ্ট নিয়ে আপনি মার্কেটে আসছেন। সেকেন্ড ওয়ান আপনার কি লাগবে? কনজিউমার লাগবে অথবা সিটিজেন লাগবে। আপনি যে বিজনেস করছেন, সেই বিজনেসটাতে যদি কনজিউমার না থাকে, আপনি কার কাছে সেল করবেন? তাই না? তো আপনার ই-কমার্স বিজনেসের মধ্যে কাস্টমার কারা থাকে? এই আমরাই থাকি। কিন্তু আমরা কিভাবে অর্ডার করি? ইলেকট্রনিক্যালি আমরা অর্ডার করি। ইলেকট্রনিক্যালি তারা আমাদের কাছে প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করে ডেলিভারি বয়ের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে। এবার দেখেন অ্যাডমিনিস্ট্রেশন, একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকে। অ্যাডমিনিস্ট্রেশন কাকে বলেছে? এই যে পাবলিক অথরিটি অর কোম্পানিজ, পাবলিক অথরিটি অর কোম্পানিজ। দেখবেন, আপনি যখন ব্যবসা করবেন তখন আপনার সকল কাস্টমার কিন্তু ধরেন খুচরা বিক্রেতা, মানে খুচরা যে ক্রেতা তারা কিন্তু থাকবে না। ঠিক আছে, আপনার কিন্তু এমনও হতে পারে B2B বিজনেসও হতে পারে। B2B কি? বিজনেস টু বিজনেস। আপনার ব্যবসায়ের যে আউটপুট সেটা আপনি এমন কোনো একটা কোম্পানির কাছে বিক্রি করছেন যাদের সেটা ইনপুট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাদের র ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হচ্ছে কি? আপনার ব্যবসায়ের আউটপুট। সো আপনার কিন্তু এখানে নরমাল কাস্টমারও থাকতে পারে। আবার এই যে বিজনেস টু বিজনেস যদি আপনি কমিউনিকেট করেন, তখন আপনার কি বিভিন্ন ব্যবসায়িক যে কোম্পানিগুলো, বিভিন্ন কোম্পানিগুলো কি আপনার কাস্টমার হতে পারে। তাহলে এখানে পার্টিসিপেন্ট হিসেবে আমরা কাদেরকে দেখছি? বিজনেস, কনজিউমার, অ্যাডমিনিস্ট্রেশন। আপনাকে যদি বলা হয় যে হোয়াট আর দ্য পার্টিসিপেন্টস ইন ই-বিজনেস মার্কেট, তাহলে কি কি লিখবেন? বিজনেস, কনজিউমার, অথরিটিজ অথবা অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, এবার দেখেন পারপাস অফ ইলেকট্রনিক বিজনেস। আপনি ইলেকট্রনিক বিজনেস কেন করবেন? কেন আপনি ট্র্যাডিশনাল বিজনেস ছেড়ে ইলেকট্রনিক বিজনেস করবেন? প্রশ্ন আসতেই পারে। এখানে আপনি কি লিখতে পারেন? প্রথমটা, স্ট্রাকচারিং ভ্যালু। A substantial amount of information can easily be accessed in online.
আপনি এখানে প্রোডাক্টের একটা ভ্যালু কিভাবে ক্রিয়েট করছেন দেখেন, আপনাকে বোঝাই। এই যে ধরেন একটা মার্কার, ঠিক আছে, এখন এই মার্কারটার ভ্যালু কেমন হবে সেটা নির্ভর করে এটা থেকে আপনি বেনিফিট কেমন পাবেন। একটা কাস্টমার কি আশা করছে, এই একটা মার্কারকে সে কতদিন ব্যবহার করতে পারবে, সে যেই টাকাটা দিয়ে কিনছে সেই টাকা দিয়ে সে কয়দিন ব্যবহার করতে পারবে, এইটার কালার পিগমেন্টেশন কতটুকু, এটা যে কালো কালার একটা মার্কার, এটার কালার পিগমেন্টেশন কতটুকু, ঠিক আছে, এটা দিয়ে আমরা এখানে মার্ক করলে ঠিকভাবে দেখা যায় কিনা, কালিটা শুকিয়ে যাচ্ছে কিনা, এই ব্যাপারগুলো তো একটা কাস্টমার দেখে কিনবে, তাই না? তো আপনি যখন ইলেকট্রনিক মার্কেটে আপনি বিজনেস করছেন তখন কি বলেছে, সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ ইনফরমেশন ক্যান ইজিলি বি অ্যাসেন্ড ইন অনলাইন। এই জিনিসগুলো কিন্তু আপনার ক্রেতাকে জিজ্ঞেস করতে হচ্ছে না, বিক্রেতাকে জিজ্ঞাসা করতে হচ্ছে না যে এই ভাবে এটা আমি ইউজ করতে পারবো কিনা, এটার কোয়ালিটি কিরকম, কোয়ান্টিটি কিরকম, এটার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে, বা আপনি কেমন ভ্যালু চাচ্ছেন, এটা কিন্তু আপনার বিক্রেতাকে ব্যবহার বলা কোনো প্রয়োজন নাই। কি করবেন, আপনি অনলাইনে যাবেন, ওদের সাইটে ঢুকবেন, সাইটে ঢুকে দেখবেন এই প্রোডাক্টটা সম্পর্কে যাবতীয় ইনফরমেশন ওখানে আছে, তাই না? এই প্রোডাক্ট সম্পর্কে যাবতীয় ইনফরমেশন ওখানে আপনারা পেয়ে যাবেন। তাহলে ওখান থেকে যদি আপনারা ইনফরমেশন পেয়ে যান তাহলে কি আপনার এই যে ভ্যালু স্ট্রাকচারিং ভ্যালুটা এটা কি ক্রিয়েট হলো না? আপনি কিন্তু নিজেই বুঝতে পারলেন যে এই প্রোডাক্টের ভ্যালু আছে কি নাই, আমি কিনবো কি কিনবো না, বুঝতে পেরেছেন? সেকেন্ড ওয়ান দেখেন, সিলেকশন ভ্যালু। সিলেকশন ভ্যালু, দিস ইজ অ্যান অনলাইন ডিল দ্যাট মেক্স অ্যাভেলেবল প্রাইসেস ডেটাবেস ইনফরমেশন আপন রিকোয়েস্ট। দেখেন সিলেকশন ভ্যালু, আপনি খুব সহজেই এটা সিলেক্ট করতে পারবেন কিভাবে, ধরেন অ্যাজ আ বিজনেসম্যান আপনার কাছে কি অনেক কাস্টমারের ডেটা থাকে, কোন কাস্টমার কেমন প্রোডাক্ট চাচ্ছে, কোন কাস্টমার কাস্টমাইজ প্রোডাক্ট চাচ্ছে, কোন কাস্টমার এসে আপনার কাছে বলছে যে অমুক প্রোডাক্টটা আছে কিনা। সো আপনার কাছে একটা ডেটাবেস তৈরি আছে, প্রত্যেকটা কাস্টমারের চাহিদা সম্পর্কে কিন্তু আপনি একটা ডেটাবেস তৈরি করে রাখেন। ওই ডেটাবেসটা কি আপনাকে ভ্যালু সিলেক্ট করতে সহায়তা করে না? আপনি কিন্তু খুব সহজেই ওটা দেখে বুঝতে পারবেন যে আমার কোন ভ্যালুর প্রোডাক্ট আমার রাখা উচিত। ধরেন আপনি আপনার কাস্টমারকে অ্যানালাইসিস করে, তাদের ডেটা অ্যানালাইসিস করে বুঝতে পারলেন যে তাদের পার্মানেন্ট মার্কার খুব বেশি প্রয়োজন নাই, তাদের হচ্ছে দরকার টেম্পোরারি মার্কার। কারণ আপনার যেই কাস্টমার তাদের মূলত আপনি যদি বেসিক চিন্তা করেন তাহলে হচ্ছে তারা টিচার। আমি ধরে নিলাম যে আপনার কনজিউমার যে নেট মার্কেট আপনি ধরেছেন তারা মূলত টিচার ফ্যামিলি বা টিচার জন্য আপনি এটা সেল করার জন্য এনেছেন। তখন আপনি দেখলেন যে না, তাদের পার্মানেন্ট মার্কার খুব একটা দরকার নাই, তাদের টেম্পোরারি মার্কার দরকার। টেম্পোরারি মার্কেটের মধ্যে তারা এই ভ্যালু চায়, টেম্পোরারি মার্কারের মধ্যে তারা এরকম ভ্যালু চাচ্ছে। সো আপনি কিন্তু খুব সহজেই ওখান থেকে সিলেক্ট করে ফেলতে পারবেন আপনার কাস্টমার কি চায়। তাহলে প্রথম দুটো অপশন বুঝতে পেরেছেন। থার্ড ওয়ান দেখেন, ম্যাচিং ভ্যালু, an internet solution that allows for more effective integration of inquiries from suppliers and potential buyers। কি বলেছে? ম্যাচিং ভ্যালু, an internet solution that allows for more effective information inquiries from suppliers and potential buyers। যেটা বলেছিলাম, আপনার যে ধরনের ইনফরমেশন প্রয়োজন, ধরেন আপনি একজন ক্রেতা হিসেবে অথবা একজন বিক্রেতা হিসেবে। ক্রেতা হিসেবে ধরেন আপনার কাস্টমারের ইনফরমেশন প্রয়োজন, আপনি কিন্তু কাস্টমারের প্রোফাইল অনুযায়ী তার ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, কাস্টমারকে জিজ্ঞেস করতে হচ্ছে না। আপনার কাস্টমারের প্রয়োজন যে বায়ারের ইনফরমেশন পাওয়া এবং আসেন এই প্রোডাক্টের ইনফরমেশনটা টোটালি পাওয়া। দেখেন এই প্রোডাক্টের গায়ে খুব সহজ করে দেখেন, খুব সহজ করে এখানে নাম লেখা আছে, এটা কোন কোম্পানি সেটা লেখা আছে, এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে সেটা লেখা আছে, কিভাবে আপনি ইউজ করবেন, কিভাবে ইউজ করলে এটা বেশি দিন টিকবে সেটা লেখা আছে, একটা স্ক্যানার কোড দেয়া আছে, একটা বারকোড দেয়া আছে, যেটা আপনি স্ক্যান করে কি করতে পারবেন, এটার যাবতীয় ইনফরমেশন আপনি কিন্তু পেয়ে যাবেন। দেখেন এই যে বলেছে ম্যাচিং ভ্যালু, এই দুইটা জিনিসকে একত্রিত করে ক্রেতা অথবা বিক্রেতা খুব সহজেই কিন্তু তার ভ্যালুটা ম্যাচ করতে পারবে যে এটা কিসে নিবে কি নিবে না। বুঝতে পেরেছেন? তার ভালো লাগবে না সেটা নিবে না, অন্য কোনো একটা প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টস তার পছন্দ হয়েছে, অন্য কোনো প্রোডাক্টের ভ্যালু তার পছন্দ হয়েছে সেটা নিবে। বুঝতে পেরেছেন? এই তিনটা পয়েন্ট কি বলেছে? প্রথমটা তাহলে মূল কথা কি দাঁড়ালো, একটা ভ্যালু স্ট্রাকচার করতে সাহায্য করে, দ্বিতীয়টা একটা ভ্যালুকে সিলেক্ট করতে সাহায্য করে, তিন নাম্বারটা বলেছে ম্যাচিং ভ্যালু, এই দুইটা সিলেক্ট করার পরে ম্যাচ করতে সহায়তা করে যে আসলে আমি কি চাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার দেখেন ট্রানজ্যাকশন ভ্যালু। ট্রানজ্যাকশন মানে কি বলেন তো? একটা কি বলে, একটা মুভমেন্ট থাকবে এখানে, তাই না? an online store which brings competition in a business। কি বলেছে? অনলাইন স্টোরগুলো একজন আরেকজনের সাথে কম্পিটিশন করে।
দেখবেন যে ট্র্যাডিশনাল মার্কেটে যেরকম কম্পিউটার থাকে তেমন অনলাইন মার্কেটেও কি থাকে, কম্পিউটার থাকে। এখানে প্রত্যেকটা পেজকে ফলো করে, ঠিক আছে? কে কার চাইতে ভালো প্রোডাক্ট নিয়ে আসতে পারবে এটা কিন্তু তারা ফলো করে। তো এই কে কার চাইতে ভালো প্রোডাক্ট নিয়ে আসতে পারবে এটা করতে গিয়ে আলটিমেট আমরা কাস্টমারে কিন্তু লাভবান হয়ে যাই। কাস্টমারের কাছে একটা খুব সুন্দর প্রোডাক্ট পেয়ে যায় এবং আমাদের একটা ট্রানজ্যাকশন, একটা ভ্যালু ক্রিয়েট হয়। বুঝতে পেরেছেন? এবার দেখেন কোঅর্ডিনেশন অফ ভ্যালু। আর ডিজিটাল প্ল্যাটফর্ম enables multiple providers to better coordinate their product and services। দেখেন ইলেকট্রনিক বিজনেস গুলো তার একটা পেজের মাধ্যমে মাল্টিপল কোঅর্ডিনেটরকে একত্রিত করে। কিভাবে দেখেন, আপনি ধরেন কোন একটা পেজে ড্রেস অর্ডার করলেন, ড্রেস অর্ডার করার পরে আপনার কি মনে হয় সেই পেজটা একজন মাত্র মানুষ চালায়? নো, সেই পেজে বিভিন্ন মডারেটর থাকে, সেই মডারেটররা কি করছে, আপনার মেসেজটা গ্রহণ করছে, সাথে সাথে কিন্তু ফিডব্যাকে আপনি একটা মেসেজ পেয়ে যাচ্ছেন অটোমেটিক, যেটা সব কাস্টমারই পেয়ে থাকে, অটোমেটিক একটা মেসেজ পেয়ে যাচ্ছেন। এরপরে কি হলো, তারা যখন সময় পেল তখন আপনার মেসেজটা সিন করলো, সিন করার পরে আপনি ধরেন অর্ডার প্লেস করলেন। এই অর্ডারটা তারা কি নিজেরা আমাদেরকে দিবেন? না, এই অর্ডারটা তারা কিন্তু তাদের ভেতর থেকে আরেকজন এমপ্লয়িকে বা আরেকটা পক্ষকে দেয়, যারা হচ্ছে এই অর্ডারটা পুরোপুরি ডিস্ট্রিবিউট করবে। তাদের কাছে মানে অর্ডার চলে যাওয়ার পরে তারা কি করে, স্টোর থেকে প্রোডাক্ট নেয়, প্রোডাক্ট নিয়ে আবার ডেলিভারি ম্যানের সাথে কন্ট্যাক্ট করে, ডেলিভারি ম্যানের সাথে কন্ট্যাক্ট করে ওই প্রোডাক্টটা তাকে বুঝিয়ে দেয় আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আবার তাদের কিন্তু আরেকটা পক্ষের সাথে কোঅর্ডিনেট করতে হয়, কিভাবে, পেমেন্টের জন্য। তারা কোন মাধ্যমে পেমেন্ট করবে, বিকাশে নাকি নগদে নাকি কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, কোন একটা স্পেসিফিক ব্যাংকের মাধ্যমে, কোনটার মাধ্যমে হচ্ছে তারা তাদের প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে দেবে, তাদের সাথেও তাদের কোঅর্ডিনেট করতে হয়। দেখেন তাহলে কতগুলো পক্ষের সাথে কোঅর্ডিনেশন করতে হয়, তাই না? অনেকগুলো পক্ষের সাথে কিন্তু এখানে কোঅর্ডিনেশন হয়। তো এটাই বলেছে। এবার দেখেন কমিউনিকেশন ভ্যালু। কমিউনিকেশন ভ্যালু কি, an online platform enhance interaction between various consumers। দেখেন আচ্ছা, আপনারা যখন অনলাইনে কোনো প্রোডাক্ট কিনেন তারপরে দেখবেন যে ওখানে রিভিউ থাকে, অনেক কাস্টমারের রিভিউ থাকে কিন্তু পেজের মধ্যে। এই রিভিউটা কেন দেয়া হয়? কমিউনিকেশনের জন্য। আপনি ওই প্রোডাক্টটা সম্পর্কে যখন একটা কাস্টমার ভালো একটা রিভিউ দিবে, আরেকটা কাস্টমার এসে যখন দেখবে যে না এই পেজটা ভালো, টাইমলি প্রোডাক্ট দেয় এবং হচ্ছে ভালো মানের প্রোডাক্ট এদের কাছ থেকে পাওয়া যায়, তখন কি হয়, তখন অন্য কাস্টমার অ্যাট্রাক্ট হয়ে তার কাছ থেকে প্রোডাক্ট কেনে। তাহলে দেখেন এই যে একটা কমিউনিকেশন হচ্ছে না, বিল্ড আপ হচ্ছে না, আপনি কিন্তু খুব সহজেই এক কাস্টমার আরেকটা কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারছে। ধরেন ওখানে দেখলো যে তার রিভিউটা খুবই ভালো, তখন কি করলো, সে চুপ করে তার ইনবক্সে চলে গেল, ইনবক্সে চলে গিয়ে জিজ্ঞাসা করলো যে আপু বা ভাইয়া আপনি এখানে যেটা লিখেছেন সেটা কি রাইট কিনা, বা আমি কি এখান থেকে প্রোডাক্টটা নিতে পারি কিনা। তখন সে অবশ্যই একটা ভালো রিভিউ দিবে, আর যদি খারাপ রিভিউ দেয় তাহলে ওই পেজ ওখানেই বাদ, তাই না? তাহলে এখানে আমাদের অনেকগুলো সুবিধা আছে, কাস্টমারের সুবিধা, বায়ারেরও সুবিধা, খুব সহজে কমিউনিকেট করতে পারে, একটা ভ্যালু ক্রিয়েট করতে পারে, আপনার হচ্ছে একজনের সাথে আরেকজন ইন্টারঅ্যাক্ট করতে পারে, কাস্টমারের ভ্যালু সম্পর্কে জানতে পারে, এই ভ্যালুর সাথে তার সিলেকশন প্রসেস মিলিয়ে কোন জিনিসটা সবচেয়ে তার জন্য বেটার হবে সেটাকে সিলেক্ট করতে পারে। তাহলে পারপাসগুলো ক্লিয়ার? ওকে, কার কোনো সমস্যা আছে? আপনারা দুজন কি আমার ক্লাসে নতুন? আজকেই ফার্স্ট আপনি করেছেন, আপনি আজকেই ফার্স্ট। কি নাম আপনার? সুইটি। ওয়াও, নামটাও সুইট, আপনিও সুইট। আচ্ছা, কোথা থেকে আসেন? পুরান ঢাকা থেকে আসেন। পুরান ঢাকার কোথায়? তাঁতিবাজার। ও, আমার ইউনিভার্সিটির কাছে। আচ্ছা, হ্যাঁ আমি জগন্নাথ স্টুডেন্ট। আচ্ছা, আপনি কি মানে আজকে এই ক্লাসটাই আপনার প্রথম ক্লাস? ঠিক আছে, বসেন। কোনো কিছু বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ই বিজনেস মার্কেট সম্পর্কে তো আপনারা জেনে ফেলেছেন অলরেডি। ওকে, এইবার দেখেন ই বিজনেস মডেল কম্পোনেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটাকে মার্ক করেন, এটাকে 5 স্টার করেন, ঠিক আছে? দেখেন ই বিজনেস মডেল কম্পোনেন্ট। আচ্ছা, আপনারা খুব ভালো করেই জানেন যে একটা বিজনেস যখন আপনারা করবেন, একটা নতুন একটা বিজনেস আপনারা মার্কেটে নিয়ে আসছেন, সেই বিজনেসের একটা মডেল দাঁড় করাতে হবে না? সেই বিজনেসের একটা মডেল ছাড়া কি আপনি কখনোই সেই বিজনেসটা মার্কেটে নিয়ে আসতে পারবেন? পারবেন না। তো বিজনেস মডেলের মধ্যে আসলে কি কি থাকে বলেন তো, কয়েকটা জিনিস আপনারা একটু বলেন তো। ধরেন এটা হচ্ছে আপনার বিজনেস, এটা আপনি নতুন করে সবার সাথে পরিচিত করাতে চাচ্ছেন, নতুন করে আনতে চাচ্ছেন। প্রথমত আপনার কি লাগবে বলেন তো? একটা বিজনেস কনসেপ্ট লাগবে না? কি লাগবে? একটা বিজনেস কনসেপ্ট লাগবে। আপনি আসলে কি নিয়ে বিজনেস করতে যাচ্ছেন, আপনার প্রোডাক্টটা কি হবে, আপনি রেভিনিউ কিভাবে ইনকাম করবেন, আপনার কাছে কাস্টমার কারা হবে, এই জিনিসগুলো তো আপনার মাথায় থাকতে হবে। একটা বিজনেস কনসেপ্ট লাগবে। এরপরে দেখেন আপনার হচ্ছে এই যে
করছেন, এখানে যে প্রোডাক্টগুলো আপনি সেল করবেন বা প্রোডাক্টগুলো তৈরি করবেন, সেই প্রোডাক্টের ভ্যালু কেমন হবে, সেই প্রোডাক্টের ভ্যালু কেমন হবে, দ্যাট মিন্স ভ্যালু প্রপোজিশন। দেখেন প্রথম জিনিসটা কি বলছি, ই বিজনেস কনসেপ্ট। আপনি একটা বিজনেস যখন মার্কেটে নিয়ে আসবেন, অবশ্যই আপনার কি বিজনেসের সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে, সেটাকে বলা হয় ই বিজনেস কনসেপ্ট। দ্বিতীয়ত আপনার কি লাগবে, ভ্যালু প্রপোজিশন। ভ্যালু প্রপোজিশন মিন্স আপনি ধরেন এই মার্কারটা সাথে কম্পেয়ার করে আরেকটা মার্কার আনতে যাচ্ছেন, নতুন একটা কোয়ালিটি, অবশ্যই সেই মার্কারটা ভ্যালু ফর মানি হবে কিনা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। একটা কাস্টমার যখন আপনার থেকে এটা কিনবে, তারা যেই টাকায় কিনবে, যেই দামে কিনবে, সেই দামে তারা একদম সর্বোচ্চ লেভেলের ভালো প্রোডাক্ট আপনার কাছ থেকে পাচ্ছে কিনা সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। তার মানে এটা কি ভ্যালু প্রপোজিশন। আপনাকে জানতে হবে যে আপনার প্রোডাক্টের ভ্যালু আছে কি নাই, আপনার প্রোডাক্টের ভ্যালু আছে কি নাই। 3 নম্বরে আপনার কি জানতে হবে, সোর্স অফ রেভিনিউ। সোর্স অফ রেভিনিউ, আপনি একটা প্রজেক্ট করবেন, আপনি একটা ব্যবসা করবেন, অবশ্যই তার প্রধান উদ্দেশ্য কি থাকে, রেভিনিউ, প্রফিট। সো আপনার রেভিনিউটা কিভাবে আসবে, আপনার রেভিনিউটা কিভাবে আসবে, দেখেন রেভিনিউ বিভিন্ন ভাবে আমরা নিয়ে আসি। যেমন কেউ হচ্ছে একটা নিক মার্কেটের কাছে প্রোডাক্টটা সেল করে, ধরেন যারা লাক্সারিয়াস কারগুলো সেল করে, তাদের কিন্তু একটা মানে সাইট থাকে, সিলেক্ট করে একটা নিক মার্কেট থাকে যে আমি এই টাইপের কাস্টমারের কাছে আমি আমার প্রোডাক্টটা সেল করব, আমি ওখানেই মার্কেটিং করব যাতে আমার কাস্টমার এখানে আসে। যেমন হাই রেঞ্জ কারগুলো কি সবাই কিনে বলেন, হাই রেঞ্জ কারগুলো কিন্তু যাদের নরমাল ইনকাম তারা কখনোই কিনবে না। লাক্সারিয়াস কারগুলো কারা কিনবে, যাদের ইনকাম মান্থলি অনেক বেশি তারা কিনবে। সো যখন ওই টাইপ কাস্টমারকে ফোকাস করা হয়, তখন ওই লেভেলের কাস্টমারের কাছে আপনার প্রমোশন করতে হবে। প্রমোশন ছাড়া কিন্তু তারা বুঝবে না যে আপনার কারটা অনেক ভালো, তাদের সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবে, তাদের ডেটাবেস রাখতে হবে। সো আপনি কিন্তু জানেন আলটিমেটলি যে আপনি কিভাবে রেভিনিউটা আসছে, আপনার কিভাবে রেভিনিউটা আসছে আপনি জানেন। এরপরে লাস্ট আপনাকে কি জানতে হবে, অ্যাক্টিভিটিস, রিসোর্সেস এন্ড ক্যাপাবিলিটিস। অ্যাক্টিভিটিস, রিসোর্সেস এন্ড ক্যাপাবিলিটিস। দেখেন আপনার একটা বিজনেস করার জন্য কি অনেক র ম্যাটেরিয়াল প্রয়োজন না, অনেকগুলো রিসোর্স প্রয়োজন না। ধরেন আপনি একটা ই বিজনেস করবেন, সেখানে কি আপনার হিউম্যান রিসোর্স লাগবে না, অনেকগুলো কর্মী লাগবে, আপনার স্কিলফুল কর্মী লাগবে, নরমাল কোনো কর্মী হলে হবে না। এমপ্লয়ি কি থাকতে হবে, স্কিল থাকতে হবে। এরপর আপনার কি ফিজিক্যাল অ্যাসেট লাগবে না, চেয়ার টেবিল, দেন আপনার এই যে কম্পিউটার, বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাসেট লাগবে, ইন্টেরিয়র সবকিছুই কি ফিজিক্যাল অ্যাসেট। 3 নম্বরে আপনার কি লাগবে, ইন্টেলেকচুয়াল অ্যাসেট লাগবে, এই যে বললাম যে এখানে স্কিলটা আমার লাগবে। এরপর আপনার এখানে প্যাটেন্ট, কপিরাইট এইসব জিনিস লাগবে। এরপরে আপনার কি লাগবে, ইনফরমেশন অ্যাসেট লাগবে। অবশ্যই আপনার যত বেশি পরিমাণে ইনফরমেটিভ আপনি হতে পারবেন, যত বেশি পরিমাণে ইনফরমেশন আপনার স্টোরেজে থাকবে, আপনি তত বেশি কি রিচ, আপনি তত বেশি রিসোর্সফুল, আপনি তত বেশি কি রিসোর্সফুল। সো আমাদের অনেক ধরনের রিসোর্স লাগে। এখন এই রিসোর্সগুলো অনুযায়ী আমার অ্যাক্টিভিটিস কি হবে এবং এই রিসোর্সগুলোকে ব্যবহার করার ক্যাপাবিলিটি আমার আছে কিনা সেটাও এই মডেলে দেখাতে হবে। যেমন ধরেন আপনার অনেকগুলো টেকনোলজি আছে, আপনার কাছে অনেকগুলো টেকনোলজি আছে, একদম বলতে পারেন যে ফুল অফ টেকনোলজি বলা চলে। সেখানে কম্পিউটারের কোনো অভাব নাই, সফটওয়্যারের কোনো অভাব নাই, বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো আপনি এখানে অ্যাক্সেস করতে পারছেন, আপনার বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আছে, সকল কিছু আপনার কাছে বিদ্যমান, সকল রিসোর্স আপনার কাছে আছে, কিন্তু এটা ব্যবহার করার ক্যাপাবিলিটি আপনার কাছে নাই। মানে আপনার ওই লেভেলের কোনো কর্মী নাই যারা এটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করে আপনাকে রেভিনিউটা এনে দিতে পারে। তাহলে কি আপনার ব্যবসা চলবে, চলবে না। অবশ্যই আপনার এই রিসোর্সগুলোকে ইউজ করার জন্য ক্যাপাবিলিটি থাকতে হবে। অথবা ধরেন আপনার অনেক ক্যাপাবল পারসন আছে, এখানে আপনারা সবাই ক্যাপাবল, সবার মানে সফট স্কিলগুলো অনেক ভালো, আপনারা খুব ভালো ডিসিশন মেক করতে পারেন, টেকনোলজি ইউজ করতে পারেন, টেকনোলজি ইউজ করে রেভিনিউ গেইন করতে পারেন, সব কিছু আপনারা পারেন। কিন্তু আপনারা তাহলে কোন জিনিসটা ইউজ করে করবেন সেটাই যদি আমার কোম্পানি দিতে না পারে, আপনাদের যে কম্পিউটার ইউজ করতে হবে, যে সফটওয়্যার ইউজ করতে হবে, সেগুলো যদি আমার কোম্পানি প্রোভাইড করতে না পারে, তাহলে আপনারা কোনগুলো ইউজ করে রেভিনিউ আর্ন করবেন, পারবেন? পারবেন না। সবসময় এই জন্য কি থাকতে হবে, আপনার ক্যাপাবিলিটিসের সাথে রিসোর্সের একটা ভারসাম্য থাকতে হবে। ক্যাপাবল হতে হবে, আপনার রিসোর্সও থাকতে হবে। রিসোর্স না থাকলে আপনি ক্যাপাবল হয়ে লাভ নাই, আর ক্যাপাবিলিটি থাকলেও রিসোর্স না থাকলে আপনার কোনো লাভ নেই। বুঝাতে পেরেছি? তাহলে এই কম্পোনেন্টগুলো ক্লিয়ার?
কোনো কম্পোনেন্টে ঝামেলা আছে যেটা আপনি বুঝতে পারেন নাই? দেখেন এটা পরবর্তীতে ক্লিয়ার করেছে তারা। এই যে দেখেন ই বিজনেস কনসেপ্টে বলেছে তাদের গুড কি কি হবে, তাদের প্রোডাক্ট কি কি হবে, সার্ভিস কি কি হবে, সকল ধরনের একটা কনসেপ্ট তাদের মাথায় থাকবে। দ্বিতীয়ত বলছে ভ্যালু প্রপোজিশন। এই যে আপনি একটা প্রোডাক্ট মানুষের কাছে সেল করছেন, এই প্রোডাক্ট কাস্টমার যে গেইনিংটা চাচ্ছে সেই গেইনিংটা আসলেই দিতে পারছে কিনা, সেটা কি ভ্যালু প্রপোজিশন। 3 নম্বরে বলেছে সোর্সেস অফ রেভিনিউ। এই যে আপনারা যে রেভিনিউটা ইনকাম করবেন, অবশ্যই এখানে আপনাদেরকে কি করতে হবে? অ্যাডভার্টাইজিং করতে হবে। অ্যাফিলিয়েশন, লাইসেন্সিং, কমিশন, ফান্ডিং এন্ড সাবস্ক্রিপশন। কি বলেছে দেখেন, আপনি যে রেভিনিউ ইনকাম করবেন, অনেক সময় কি হয় আমরা সাবস্ক্রিপশনের মাধ্যমে রেভিনিউ ইনকাম করি না? এই যে যারা হচ্ছে সফটওয়্যার ডেভেলপ করে, সফটওয়্যার ডেভেলপাররা কিভাবে ইনকাম করে বলেন তো? সাবস্ক্রিপশন ফি এর মাধ্যমে। তাহলে আপনি কি সাবস্ক্রিপশন ফি এর মাধ্যমে ইনকাম করবেন কিনা সেটা আপনি ঠিক করতে পারেন। আপনার ফান্ডিং কি হবে, আপনার হচ্ছে সেলসে কত % কমিশন আপনি কাকে দিতে চান সেটাও এখানে ঠিক করবেন। লাইসেন্সিং, যদি আপনার বিজনেসটা কারো কাছ থেকে লাইসেন্স নিতে হয়, সেই লাইসেন্সটাও আপনি এই পোরশনে এসে দেখবেন। অ্যাডভার্টাইজিং এন্ড অ্যাফিলিয়েশন, দেখেন আপনারা রেভিনিউ ইনকাম করার জন্য ওই যে বললাম যে অনেক পক্ষের সাথে কি আপনাকে কোঅর্ডিনেট করতে হয়, তাদের সাথে কমিউনিকেট করতে হয়, তাদের সাথে অ্যাফিলিয়েট হতে হয়। কিভাবে? আপনার ব্যবসায় ধরেন রেভিনিউটা আপনি কিভাবে আনছেন? একটা পেমেন্টের মাধ্যমে। এখন এই পেমেন্ট করার জন্য কি আপনি একটা পক্ষের সাথে অবশ্যই আপনাকে বসতে হবে, সেটা হোক কোনো ব্যাংক, হোক বিকাশ, হোক নগদ, হোক হচ্ছে আপনার ভিসা কার্ড, যে কোনো কিছু আপনি যার মাধ্যমে আপনার রেভিনিউটা কালেক্ট করছেন, অবশ্যই ওই অথরিটির সাথে আপনার একটা অ্যাফিলিয়েশন থাকতে হবে। মাঝখানে এই যে কিছু কিছু কোম্পানি একসাথে ছিল না, যেমন যে ঢাকা ব্যাংক আর লঙ্কা বাংলা কিন্তু একসাথে ছিল মনে হয়, তাই না? তারপরে হচ্ছে আপনার এরকম আরো কিছু আচ্ছা এয়ারটেল আর রবি, এয়ারটেল আর রবি একত্রিত হয়ে গেল। সো এগুলো কি এমনি এমনি হয় বলেন তো? এমনি এমনি হয় না। যখন দেখবেন কোনো একটা ব্যবসায় কোনো কিছু একটা ল্যাকিংস আছে, কিন্তু আরেকটা ব্যবসায় ওই জিনিসটা অনেক বেশি আছে, তাদের আবার এমন একটা জায়গাতে ল্যাকিংস যেটা এই ব্যবসায় ভালো। সো এই দুইটা কোম্পানি যখন একত্রিত হয়ে যাবে, অ্যাফিলিয়েট হয়ে যাবে, তখন কিন্তু তারা একটা বিজনেস খুব সহজে চালাতে পারবে। তখন তাদের ওই ধরেন আলাদা করে আরেকটা বিজনেসের সাথে যুক্ত হতে হয় না, তারা নিজেদের রিসোর্স নিজেরাই ইউজ করতে পারবে। তারপর বলেছি কি অ্যাক্টিভিটিস, রিসোর্সেস এন্ড ক্যাপাবিলিটিস। ওই যে আপনাদের যেটা বললাম যে আপনার অ্যাক্টিভিটিস কি কি হবে সেটার উপর ডিপেন্ড করে আপনার রিসোর্সগুলোকে মেজার করতে হবে, যে আমার যে ফিজিক্যাল রিসোর্স, আমার যে হিউম্যান রিসোর্স, আমার যে ইনফরমেশন রিসোর্স, বিভিন্ন ধরনের যে রিসোর্সগুলো আছে, আমার যে র ম্যাটেরিয়াল আছে, সকল কিছু ইউজ করার মতো ক্যাপাসিটি আমার আছে কিনা, পাওয়ার আমার আছে কিনা, অথরিটি আমার আছে কিনা, আমার সেই পরিমাণে ফান্ডিং আছে কিনা, আমি এই রিসোর্সকে ইউজ করে আমার রেভিনিউ করতে পারবো। বুঝতে পেরেছেন? তাহলে আমার এই 4টা কম্পোনেন্ট মিলে হয় কি একটা বিজনেস মডেল। এই 4টা কম্পোনেন্ট মিলে কি হয়? একটা বিজনেস মডেল। বলেন এখানে কারো কোনো সমস্যা আছে? কোনটা বুঝতে পারেননি এরকম কোনো পয়েন্ট? সবাই বুঝেছেন? ওকে, থ্যাংক ইউ। এটা লাগবে না। ওকে, এখানে একটা জিনিস দেখেন, অ্যাডভান্টেজ অফ বিজনেস মডেল আর একটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস অফ বিজনেস মডেল। দুইটা জিনিস আছে দেখেন, এই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ একটু দেখতে হবে। আচ্ছা, প্রথম জিনিসটা আসি আমরা অ্যাডভান্টেজেস অফ কি বিজনেস মডেল। আচ্ছা দেখেন প্রথমটা কি বলেছে? লার্জার প্রোডাক্ট সিলেকশন, লার্জার প্রোডাক্ট সিলেকশন। আচ্ছা, আপনি কিন্তু খুব সহজেই অনেকগুলো প্রোডাক্ট একসাথে এখান থেকে সিলেক্ট করতে পারেন ঘরে বসে, কোনো সমস্যা কিন্তু নাই। এবং আপনি যে সিলেক্ট করছেন সেটা তাদের দ্বিতীয় কোনো সমস্যা হবে না, কারণ তারা অনলাইনে অলরেডি বলে দিয়েছে যে আমার এনাফ প্রোডাক্ট এখানে আছে। আপনি সেই এনাফ প্রোডাক্টের মধ্যে থেকেই কিন্তু প্রোডাক্ট অর্ডার করছেন। সো আপনার এই টেনশন করতে হবে না যে তাদের প্রোডাকশন কি খালি হয়ে যাচ্ছে কিনা বা তাদের এখানে কি প্রোডাক্ট কমে যাচ্ছে কিনা। আপনি অলরেডি মানে আপডেট দেখতে পারবেন যে কতটা প্রোডাক্ট এখানে अवेलेबल। ঠিক আছে, এবার দেখেন কি বলেছে? হায়ার অর্ডার ভ্যালু এন্ড চার্ট ভ্যালু। কি বলেছে? হায়ার অর্ডার ভ্যালু এন্ড চার্ট ভ্যালু। আপনি যে প্রোডাক্টটি অর্ডার করেন না কেন, আপনি কিন্তু সেটার ভ্যালু দেখে অর্ডার করছেন। এবং অনলাইনে যারা প্রোডাক্ট সেল করে তারা যদি হাই ভ্যালু প্রোডাক্ট না রাখে কেউ কেনে না, কারণ এখানে হাজার হাজার মানুষ বিক্রি মানে ব্যবসা করছে। সো আপনি কেন একটা খারাপ প্রোডাক্ট কিনবেন? অবশ্যই আপনি দেখে শুনে একটা ভালো প্রোডাক্ট কিনবেন। এই কারণে কি হয় জানেন? কম্পিটিটরদের মধ্যে কম্পিটিশন আরো বেড়ে যায়।
আলটিমেটলি আমরা লাভবান হয়ে যাই, তারা সবাই ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসে, আমরা খুব সহজেই তাদের থেকে এই প্রোডাক্টগুলো কিনতে পারি এবং সেখানে হাই ভ্যালু থাকে। কি থাকে? হাই ভ্যালু থাকে। আপনি ঘরে বসে দেখতে পাচ্ছেন ওখানে কি ধরনের কাপড় ইউজ করা হয়েছে, কি সুতা ইউজ করা হয়েছে, কেমন কালার ইউজ করা হয়েছে। আপনি কিন্তু চাইলেই ওখান থেকে এই ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারেন। আপনি সেটা দেখে খুব সহজে বুঝতে পারবেন আপনার একটা জামা কিনবেন সেটা রংটা কি উঠে যাবে কিনা, বা একটা জামা কিনবেন সেটা একবার ধুলে সেটা কি মানে কাপড়টা ছোট হয়ে যাবে কিনা, আপনি ওই কাপড়ের কোয়ালিটি দেখেই বুঝতে পারবেন, নাম দেখেই বুঝতে পারবেন। সো ওখানে একটা হাই ভ্যালু থাকে। 3 নাম্বার দেখেন, ডিপার কাস্টমার এনগেজমেন্ট, বেটার টার্গেটিং এন্ড কাস্টমার সেগমেন্টেশন। দেখেন এখানে দেখবেন যে অনেক ধরনের কাস্টমার থাকে, এখানে এক ধরনের কাস্টমার থাকে না, এখানে অনেক ধরনের কাস্টমার থাকে। আপনি প্রোডাক্টের অনেক সেগমেন্টেশন থাকে। সেগমেন্টেশন কি? ধরেন আপনি এই মার্কেটটাই কিনবেন, এখন এই মার্কেটটা অনেক ধরনের হতে পারে। এই মার্কেটটায় হয়তো কোনটাই হচ্ছে আপনার পিগমেন্টেশন বেশি থাকবে, কোনটাই কম থাকবে, কোনটা দেখবেন লাল কালার থাকবে, কোনটা কালো কালার থাকবে, কোনটা দেখবেন আরেকটু শর্ট থাকবে, কোনটা আরেকটু লার্জ থাকবে। তারপর দেখবেন কোনটার এই যে বাইরের যে লুকটা, সেই লুকটা দেখবেন একরকম থাকবে, আরেকটা আরেক রকম থাকবে। বিভিন্ন ধরনের সেগমেন্টেশন। ধরেন আপনি একটা স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে যাবেন, সেখানে দেখবেন যে সেটা ছোট সাইজ আছে, বড় সাইজ আছে, মাঝারি সাইজ আছে। কারো কারো স্কিনের জন্য আলাদা আলাদা, অয়েলি স্কিনের জন্য আলাদা আছে, ড্রাই স্কিনের জন্য আলাদা আছে। এরপরে আরো বিভিন্ন ধরনের ফর্মুলা থাকে, ঠিক আছে? তো প্রত্যেকটা সেগমেন্ট দেখে দেখে আপনি কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন এবং এখানে সেগমেন্টেশন অনেক বেশি থাকে। আপনি একটা দোকানে যাবেন, সেখানে কয়টা সেগমেন্টেশন আপনি পাবেন, কিন্তু আপনি অনলাইনে কিনবেন, দেখেন একটা অনলাইন শপে ঢুকে সেখানে সেগমেন্টেশনের অভাব নেই, আপনি যেটা চাচ্ছেন সেটাই কি পেয়ে যাচ্ছেন। এবার বলেছে কি স্ট্রঙ্গার কাস্টমার লয়ালটি। দেখেন অনলাইনে যেহেতু আপনি প্রোডাক্ট অনেকগুলো পেজ দেখে বা অনেকগুলো দেখে আপনি একটা নিতে পারছেন, এবং আপনি যদি কাস্টমারের সাথে ভালো একটা সম্পর্ক মেইনটেইন করতে পারেন, কাস্টমার লয়াল হবে। কেন? আপনি তাকে ধরেন রিভিউ করার জন্য একটা পারমিশন দিয়ে দিলেন যে আমার প্রোডাক্ট কিরকম সেটা আপনি একটু রিভিউ করে দেন। সো তারা যখন রিভিউ করে আপনাকে দিবে, তখন অন্যান্য কাস্টমাররাও দেখতে পারবে। তো একজন কাস্টমারের রিভিউ যখন আরেকজন কাস্টমার দেখছে, তখন অবশ্যই সে দেখে কিনছে। তো দেখে কেনার পরে যখন সে বারবারই ভালো প্রোডাক্ট পাবে, তখন তার মধ্যে লয়ালটি আসবে। অনলাইনে কিন্তু কেউ কাউকে খুব একটা বিশ্বাস করতে চায় না। যখন কোনো একটা পেজকে কেউ বিশ্বাস করে ফেলে, তখন ওখান থেকেই বারবার নেয়। এবং তার যত পরিচিত মানুষ আছে, যদি জিজ্ঞাসা করে যে আমি অনলাইনে একটা প্রোডাক্ট কিনবো, কোন পেজ থেকে নিলে ভালো হয়, সে দেখবেন এক বাক্যে বলে দিচ্ছে যে অমুক পেজ ভালো। ধরেন কেউ বই কিনবে, কারোর কাছে বইয়ের কথা জিজ্ঞেস করলে বলে রকমারি থেকে নেওয়ার জন্য। অবশ্যই যে বলেছে সে রকমারি থেকে ভালো একটা বেনিফিট পেয়েছে, হয়তো টাইমলি বইটা পেয়েছে বা কিছু পেয়েছে। ধরেন আপনি ড্রেস কিনতে যাবেন, অনেকেই হচ্ছে আগে থেকে তাদের ব্র্যান্ড সিলেক্ট করা থাকে, যেমন আপনার গ্রে, তারপরে কি বলে যে সারা বা বিভিন্ন টাইপের যেই আপনার ইয়েগুলো থাকে, ব্র্যান্ডগুলো থাকে, যেগুলো অনলাইনেও পেজ থাকে। সো আপনি একটা জায়গা থেকে খুব ভালো একটা সার্ভিস পেয়েছেন, আপনি কেন আরেকজনকে বলবেন না, তাই না? তো ওখান থেকে কি হয়, আস্তে আস্তে করে একটা লয়াল কাস্টমার ব্র্যান্ড একটা ক্রিয়েট হয়। এবার দেখেন ডাইভার্সিফিকেশন অফ ইওর কোর বিজনেস। কি বলেছে? আপনি আপনার কোর যে বিজনেসটা, মেইন বিজনেসটা, সেটাকে খুব সহজে ডাইভার্সিফাই করতে পারেন। কিভাবে? আপনার নরমালি স্টোরে যখন আপনি বিজনেস করেন, একটা স্টোর থাকে ফিজিক্যাল, ওই স্টোরের মধ্যে কি হয়, আপনি চাইলেই খুব একটা পণ্য যে অনেক ডাইভার্সিফিকেশন করতে পারেন সেটা হয় না, সেটার জন্য একটা প্লেস দরকার হয়। কিন্তু আপনি যখন অনলাইনে প্রোডাক্টটাকে ডাইভার্সিফাই করবেন, আপনি কিন্তু খুব সহজেই ডাইভার্সিফাই করতে পারবেন। এবং আপনি আপনার ওখান থেকে ডাইভার্সিফাইড প্রোডাক্ট যখন কেউ অর্ডার করছে, আপনি আপনার স্টোর থেকে সেটা দিয়ে দিচ্ছেন, সেটা আপনার স্টোর থেকে দিয়ে দিচ্ছেন। কিন্তু আপনি আপনার স্টোরে যখন ডাইভার্সিফিকেশন করতে যাবেন, তখন আলাদা আলাদা মাধ্যম ক্রিয়েট করতে হবে, আলাদা আলাদা রুম ক্রিয়েট করতে হবে, আলাদা আলাদা ডেস্ক ক্রিয়েট করতে হবে। কিন্তু ওখানে কিন্তু আপনার সেটা প্রয়োজন নেই। ওখানে জাস্ট আপনি পেজের মধ্যে আলাদা আলাদা করে প্রোডাক্টগুলোকে সাজাবেন, ডাইভার্সিফাই করবেন। আপনার বিজনেসকে চাইলে ডাইভার্সিফাইড বিজনেস করতে পারেন, ঠিক আছে? একটা প্রোডাক্টের জায়গায় আপনি 5 ধরনের প্রোডাক্ট আনতে পারেন, খুব সহজ হয় এটা এখানে। এবার দেখেন আপসেল এন্ড ক্রস সেল অপরচুনিটিস। আপসেল এন্ড ক্রস সেল অপরচুনিটিস। দেখেন আপনারা ওই যে ক্রস চেক বলতে একটা জিনিস শুনেছেন না? ক্রস চেক মানে কি? ডাবল ভাবে আপনি চেক করবেন, অনেককে দিয়ে চেক করাবেন। ঠিক সেইভাবে এখানে আপসেল এন্ড ক্রস সেল অপরচুনিটিস। আপনি কিন্তু এখানে খুব সহজেই মানে একটা প্রোডাক্ট নিজে কিনে আবার সেল করে, ধরেন এটা খুব সহজে এখানে হয়। নরমালি আমাদের কি হয় যে একটা সাপ্লায়ার খুঁজতে হয়, সাপ্লায়ার থেকে নিয়ে আমার প্রোডাক্ট আমার এখানে কাজে লাগিয়ে দেন আরেকটা তৈরি করে আবার আরেকজনকে দিয়ে দেওয়া, ব্যাপারটা অনেক প্যাচালো হয়। কিন্তু ই বিজনেসের ক্ষেত্রে যেহেতু সব কোঅর্ডিনেট থাকে, আপনি খুব সহজেই এই কাজটা করতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার দেখেন বলেছে ডিসঅ্যাডভান্টেজ অফ ই বিজনেস
মডেল। ডিসঅ্যাডভান্টেজেস অফ ই বিজনেস মডেল। আচ্ছা, এখানে বলেছে ফার্স্ট ওয়ান লো মার্জিন। লো মার্জিন, তারপর বলেছে ভিজুয়াল প্রোডাক্ট প্রেজেন্টেশন। আচ্ছা, লো মার্জিন বলতে কি বুঝিয়েছে? এখানে যে আপনি চাইলেই ধরেন খুব বেশি লাভ করে ফেলবেন সেটা কিন্তু পারছেন না। কেন? আপনি যখন সরাসরি একটা কাস্টমারের সাথে বার্গেনিং করে সেল করছেন তখন কিন্তু আপনি চাইলে কি করেন, কোনো একটা কাস্টমার থেকে আপনি কম নিচ্ছেন, আবার কোনো কাস্টমার থেকে অনেক বেশিও নিয়ে নিচ্ছেন। দোকানদার এটা করে না, যার কাছ থেকে যেরকম করে নিয়ে নেয়। বাট অনলাইনে কি হয়, এটা কিন্তু ফিক্স করা থাকে। অনলাইনে কিন্তু চাইলেও আপনি দামাদামি করতে পারছেন না, ঠিক আছে? আর আপনার সাথেও দোকানদার বার্গেনিং করছে না। তো আপনাকে এমন একটা ভ্যালু ওখানে সেট করে দিতে হয়, এমন একটা প্রাইস সেট করে দিতে হয় যেটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। আপনি চাইলেই আহামরি খুব বেশি প্রাইস দিয়ে ফেললেই যে কেউ নিয়ে নেবে, ব্যাপারটা কিন্তু সেরকম না, কারণ ওখানে অনেক ট্রান্সপারেন্ট থাকে। দ্বিতীয় দেখেন ইন্টিগ্রেশন উইথ ভেন্ডার্স। যখন আপনি ভেন্ডার্স মানে কি, যে আদার্স সাপ্লায়ার যারা আপনার ব্যবসায় র ম্যাটেরিয়াল দিচ্ছে, সেই সব সাপ্লায়ারদের সাথে আপনার কানেক্ট করাটা একটু কঠিন হয়ে যায়। সেটা আপনি ই বিজনেসে বলেন, ট্র্যাডিশনাল বিজনেসে বলেন। কারণ হচ্ছে যদি আপনার পার্টনার কোনোভাবে প্রযুক্তিতে পিছিয়ে থাকে, মানে আপনি যার সাথে বিজনেসটা করছেন বা আপনি যার কাছ থেকে সাপ্লাই নিচ্ছেন, সেই পক্ষ যদি বিজনেসে ই ফর্মুলা খুব বেশি একটা ব্যবহার না করে থাকে, ডিজিটালি যদি একটু পিছিয়ে থাকে, তাহলে কি আপনি চাইলেও আগাতে পারবেন না। তার সাথে কমিউনিকেট করা কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। এবার দেখেন কি বলেছে, ফ্লাকচুয়েটিং ডিমান্ড। অনেক সময় কি হয় জানেন, কোনো একটা প্রোডাক্টের ডিমান্ড হুট করে কমে যায়। কোনো একটা প্রোডাক্টের ডিমান্ড অনলাইনে হুট করে কমে যায়। কিভাবে বোঝাই আপনাকে? এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করে সবাই, অনলাইনের যুগ, গ্লোবালাইজেশনের যুগ। ধরেন বাংলাদেশে কি এখন বর্তমানে কোকা কোলাটা কম সেল হয় না? কেন কম সেল হয়? কারণ এটা নিয়ে একটা মানে কনসেপ্ট কিন্তু মানুষের মাথায় তৈরি হয়ে গিয়েছে যে আমরা কেন কোকা কোলাটা কম খাই বা কম খাচ্ছি। সো হুট করেই কিন্তু তাদের প্রোডাক্টের ডিমান্ড অনেক ডাউন হয়ে গিয়েছে বাংলাদেশের মার্কেটে। এখন মানুষ কোকা কোলা না খেয়ে যে মোজো খাচ্ছে বা অন্য ড্রিঙ্কস গুলো খাচ্ছে। সো দেখবেন যে কোনো একটা কারণে কোনো একটা সমস্যা তৈরি হয়ে গেল, ওই প্রোডাক্টটা নিয়ে মাঝখানে কিন্তু আরো নিয়েও একটা ঝামেলা হয়েছিল। তো এই যে ব্যাপারগুলো হুটহাট করে যে চলে আসে, তখন কিন্তু মানুষ বুঝুক আর না বুঝুক খুব সহজেই কিন্তু ওই প্রোডাক্টের সেলটা কমে যায়। আমরা কিন্তু এখন মানে অল্পতেই বলি যে একটা প্রোডাক্টকে বয়কট করে দেওয়া বা একটা প্রোডাক্ট ইউজ না করা। সো তখন কি হয়, একটা প্রোডাক্টের খুব সহজেই কি ডিক্লাইন হয়ে যায় তাদের সেলটা। বুঝতে পেরেছেন? তারপর দেখেন ভিজুয়াল প্রোডাক্ট প্রেজেন্টেশন। এটা একটা প্রবলেম কি, আপনাকে অনলাইনে বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে ভিজুয়াল দিয়ে আপনার প্রোডাক্টটাকে উপস্থাপন করতে হবে। আপনি যদি শুধু ইনফরমেশন দিয়ে রাখেন, মানুষ কিনবে না। ইনফরমেশন দিয়ে রাখেন, কিনবে না। আপনাকে ক্যাটালগ দিতে হবে। আপনাকে হচ্ছে এই যে ড্রেসগুলো কি করে বিভিন্ন মডেল দিয়ে শুট করিয়ে কিন্তু সেটাকে ভিজুয়াল প্রেজেন্ট করে মানুষের সামনে নিয়ে আসে। কারণ ড্রেসটা পরার পরে আপনি বুঝতে পারছেন কেমন লাগছে, ক্যাটালগে হয়তো আপনি বুঝতে পারছেন না। ঠিক আছে? সো এরকম থাকে যে আপনার প্রোডাক্টের ভিজুয়াল একটা সুন্দর প্রেজেন্টেশন যদি অনলাইনে না থাকে, তাহলে মানুষ কখনোই অ্যাট্রাক্ট হবে না আপনার প্রোডাক্টটা কেনার জন্য। সো এটা বলতে পারেন সেলারদের জন্য একটা প্রবলেম, বা একটা টাইম খরচ করতে হয়, একটা মানি খরচ করতে হয়। তারপর দেখেন কোয়ালিটি এন্ড ব্র্যান্ড কন্ট্রোল, প্রোডাক্ট রিটার্ন এন্ড কাস্টমার সার্ভিস। কি বলেছে দেখেন, প্রোডাক্টের কোয়ালিটি এবং ব্র্যান্ড এটা খুব শক্তভাবে মেইনটেইন করতে হয়, কারণ প্রোডাক্টের কোয়ালিটি যদি কোনোভাবে ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু বিপদ। কারণ আপনার প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো, অনেক কাস্টমার অনেক লয়াল, বাট হুট করে দেখলেন একটা রিজিড পণ্য আপনি দিয়ে দিয়েছেন, এটা যদি একবার রিভিউ হয়ে যায় আপনার প্রোডাক্ট কিন্তু খুব দ্রুত ডিক্লাইন করবে। সেই ব্র্যান্ড ভ্যালুটা ধরে রাখাটা খুব একটা টাফ। এবার দেখেন প্রোডাক্ট রিটার্ন এন্ড কাস্টমার সার্ভিস। অনলাইনে কিন্তু মানুষ চাই কাস্টমার সার্ভিস, খুব সহজে সার্ভিস পাওয়ার জন্যই কিন্তু মানুষ অনলাইনে আসে। দেখেন যাদের সময় আছে মার্কেটে যাওয়ার, যাদের সময় আছে মার্কেটে ঘুরে ঘুরে একটা প্রোডাক্ট পছন্দ করে কেনার, আপনার দোকানদারের সাথে বার্গেনিং করার, বা এই যে মার্কেটে গেলে যে কষ্টটা হয়, গরম বা রোদ, বিভিন্ন জিনিস, যারা এটা ফেস করতে পারবে তাদের কি দরকার আছে অনলাইনে কেনার? না। অনলাইনে কারা কিনছে? এই সময়গুলোকে যারা বাঁচাতে চায়, এই কষ্টটা যারা ফেস করতে না চায়, যারা ঘরে বসে একটা পণ্য পেতে চাচ্ছে, ঘরে বসে টাইমলি একটা, ধরেন আপনার পিৎজা খেতে মন যাচ্ছে, আপনি এখন দোকানে যাবেন, খাবেন, রাত হয়ে গেছে, না ভালো লাগতেছে না, তখন তারা কি করলো, অনলাইনে অর্ডার করলো। অর্ডার করার সাথে সাথে ধরেন আধা ঘন্টার মধ্যে আপনার খাবারটা চলে আসলো। আপনার ক্ষুধাটা থাকতে থাকতেই কি আপনি খাবারটা পেয়ে গেলেন, মজা করে খাবারটা খেলেন, অবশ্যই আপনি লয়াল থাকবেন। তখন কি থাকবেন? অবশ্যই সেখানে লয়াল থাকবেন। এখন আপনি অর্ডার করলেন, আধা ঘন্টার মধ্যে আপনার খাবারটা আসলো না, আপনার খাবারটা আসতে আসতে আপনার ক্ষুধা নাই হয়ে গেল। ঠিক আছে? আপনি একটা ড্রেস অর্ডার করলেন,
দাওয়াত আছে, আপনার আগামীকালকে ফুরিয়ে গেল, আপনি দাওয়াতেও যেতে পারলেন না, আপনার প্রোডাক্টটাও আসলো না, কিন্তু এমন একটা সময় আসলো যখন আপনার কোনো কাজ হবে না, তখন কি আপনার কাস্টমার সার্ভিসটা ভালো হলো না? আপনার ধরেন ডেলিভারি বয়ের মাধ্যমে দিয়ে গেল, কিন্তু আপনার প্রোডাক্টটাকে নষ্ট করে ফেললো ডেলিভারি ম্যান, ধরেন ছোট একটা কার্টুনের মধ্যে দিয়ে প্রোডাক্টটাকে নষ্ট করে ফেললো, তখন কি হবে? আপনার প্রোডাক্টের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। সো এই যে কাস্টমার সার্ভিস মেইনটেইন করাটা, এটা সো টাফ, এটা সো টাফ, কারণ আমাদের এত পরিমাণে এখন অনলাইন বিজনেস, এত পরিমাণে বিজনেস আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি ফেসবুকে ঢোকেন, ইউটিউবে ঢোকেন, যে কোনো সাইটে যান, দেখবেন যে এক একজন এক একটা বিজনেস করছে, এক এক টাইপের বিজনেসের অনেক মানুষ আছে। সো আপনি যদি সেখানে আপনার সার্ভিস দিয়ে টিকতে না পারেন, আপনার কোয়ালিটি মেইনটেইন করতে না পারেন, কাস্টমার লয়্যালটি রাখতে না পারেন, তাহলে কখনোই সেখানে ভালো কিছু করতে পারবেন না। ঠিক আছে? সো এটা আপনাকে মেইনটেইন করতেই হবে। তাহলে এখানে আমরা কি কি দেখলাম বলেন তো? কি কি দেখলাম? আমরা দেখেছি ই বিজনেস মার্কেট। তো প্রথমে আসি, দেখেন প্রথমে আমরা দেখেছি মার্কেট পার্টিসিপেন্টস ইন ই বিজনেস। ই বিজনেসে আসলে কারা কারা পার্টিসিপেন্ট থাকে, সেখানে তিনটা পার্টিসিপেন্ট পেয়েছিলাম। কি কি? কাস্টমার, অ্যাডমিনিস্ট্রেশন আর একটা হচ্ছে বিজনেস কনসেপ্ট, তিনটা আমরা পেয়েছিলাম। এরপরে আমরা গুরুত্বপূর্ণ পেয়েছি যে পারপাসেস অফ ইলেকট্রনিক বিজনেস, আমরা কেন ইলেকট্রনিক বিজনেসটা করব। এরপরে আমরা পড়েছি, মার্ক করে রাখেন এগুলো, ই বিজনেস মডেল কম্পোনেন্টস, কম্পোনেন্টস অফ ই বিজনেস মডেল। এখানে আমরা চারটা কম্পোনেন্ট পড়েছি। আচ্ছা, নেক্সট আমরা পরের টপিক হয়তো পড়িনি, তারপরে চলে গিয়েছি কোথায়? অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ই বিজনেস মডেল। আচ্ছা, তাহলে আমাদের আলটিমেট কিন্তু এখান থেকে পড়া খুব একটা যে বেশি হয়েছে তা না। ঠিক আছে? আমরা আগের চ্যাপ্টারে কি কি পড়েছিলাম? ই বিজনেসের পেপার বিজনেস আর কি পড়েছিলাম? ট্র্যাডিশনাল বিজনেস আর ই বিজনেসের মধ্যে পার্থক্য, এটা পড়েছিলাম নাকি? পেপার বেসড ডকুমেন্ট এবং ইলেকট্রনিক ডকুমেন্টের মধ্যে পার্থক্য, রাইট? পেপার বেসড এবং ইলেকট্রনিক ডকুমেন্টের মধ্যে পার্থক্য পড়েছিলাম। ওখানে কিছু লিগ্যাল ইস্যু ছিল, ওখানে কিছু লস ছিল, এবং সাইবার সিকিউরিটির একটা ব্যাপার ছিল। সাইবার সিকিউরিটি কিভাবে আপনি সেটাকে কমিয়ে নিয়ে আসতে পারেন, সাইবার ক্রাইমটা কমাতে পারেন, এই ব্যাপারগুলো এখানে ছিল, তাই না? আচ্ছা, আর এই চ্যাপ্টারে আমরা এগুলো পড়লাম। নেক্সট আমরা একটা চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে সিকিউরিটি রিলেটেড, প্রাইভেসি রিলেটেড। ঠিক আছে? সেখানে খুব কম টপিক আছে। আর কি পড়িয়েছি? কেস পড়িয়েছি। এই হচ্ছে আপনাদের পুরোপুরি পরীক্ষার সিলেবাস। সো পরীক্ষার সিলেবাস কিন্তু খুব একটা বেশি না। আজকে এই পর্যন্তই থাকবে।